আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন মানুষ। কমলাপুর স্টেশনে সকাল থেকেই যাত্রীদের চাপ, একই অবস্থা বাস টার্মিনালেও। ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানী ফাঁকা থাকায় ক্রেতা শূন্য বাজার। ক্রেতা সংকটের মধ্যেও নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি জমে উঠেছে বিভিন্ন পাড়া মহল্লার ঈদ মেলা। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের চাপ। অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নববর্ষের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। পাহাড় জেগেছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের আগে মহাসড়কের দীর্ঘ যানজট ও ঝামেলা এড়াতে ঈদ শেষে নির্বিঘ্নে যাচ্ছেন ঘরমুখো মানুষজন। যদিও এক দশকের মধ্যে এবার ঈদ যাত্রা সবচেয়ে বেশি স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য যাত্রীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপু রিপোর্ট। ঝক্কি ঝামেলা কম থাকায় রাজধানীর নগরবাসী ঈদের দ্বিতীয় দিনেও মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে আপন নিরে ফিরছে মানুষ, যা ঘরমুখো মানুষের জটলা দেখলেই অনুধাবন করা সম্ভব। প্রতিটি বাস কাউন্টারের সামনে দীর্ঘ মানুষের সারি। ই টিকিটিং পদ্ধতি নয়, বরং মৌখিক চুক্তিভিত্তিক যাচ্ছেন আপন নিরে, যেখানে মিলবে স্বস্তি আর যানজটের নগরী ছেড়ে একটু প্রশান্তি। ঈদের আগে যেতে পারি নাই, এখানে আত্মীয় স্বজন আছে, মা আছে, এই কারণে আজকে যাওয়া আর কি। ঈদের আগে ভিড় থাকে, তো এই জন্য বাড়িতে যাওয়া হচ্ছে আর কি দ্বিতীয় দিন। আর এদিকে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঈদের দ্বিতীয় দিনও ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। গেল এক দশকের ইতিহাসে এমন ভিড় আগে কখনো দেখেনি মানুষজন। কারণ একটাই, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, ভিড়ের মধ্যে যেতে পারবো না, তাই ঈদের পরের দিন যাওয়া হচ্ছে। এখন যানজট কম, এই জন্য ধরেন বাড়িতে যাচ্ছি। আসলেই ট্রেনের যাত্রাটা অনেক আনন্দের, এই জন্য ট্রেনেই যাওয়া হয়। ট্রেনের টিকিটটা সময় মতো আমি কাটতে পাইনি। এখন বাধ্য হয়ে ঈদের পরের দিনে বাড়িতে যাচ্ছি। আজকে যানজটটা কম, তার জন্যে আজকে যাওয়া, ওই উপলক্ষে সবার সাথে ঈদ করার জন্যে। কমলাপুর স্টেশনে মুখর হয়ে ওঠে ঘরমুখো মানুষের কোলাহলে। ছুটি উদযাপনে কেউ একা, আবার কেউ বা সপরিবারে ছুটছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনের চাকার গতি যেন আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ঘরমুখো মানুষের। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও আপন নিরে ছুটছে মানুষ। তবে যে নিরাপদে ট্রেন যাত্রা ভ্রমণ করছেন, সেই নিরাপদে আবার যেন ফিরে আসতে পারেন কর্মস্থলে নগরীর রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, ফলে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর বাজারগুলো। তবে ক্রেতা সংকটের বাজারেও নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন ঈদের কারণে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ, তাই দাম কিছুটা বাড়তি। মহিবুল কাদেরের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলো ক্রেতাশূন্য। কাঁচা বাজারের দাম সহনীয় থাকলেও নাগালের বাইরে মাছ মাংসের দাম। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫ থেকে ৬০ টাকা কমেছে শাকসবজির দাম। তবে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। ক্রেতারা বলছেন কাঁচা বাজারের দাম সারা বছরই এমন থাকা উচিত। তো দাম কমই, ১৫-৪০ টাকা। ঈদের আমি চান্দাতে কিনছি ৬০ টাকা কেজি। মুরগির দামটা একটু বেশি। রোজার পরে যদি আবার বেশি বাইরে যায়, তত সরকারের বদনাম হইব। আবার সারা বছর যেন এরকম থাকে, সেটাই দোয়া করি। বিক্রেতারা বলেন ঈদের কারণে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ। আগে আসা পণ্যগুলোই এখন মূলত বিক্রি হচ্ছে, পাশাপাশি বাজারে দেখা নেই ক্রেতার। আগে ছিল ৪০-৫০, আজ ৮০ টাকা ৭০ টাকা বেচতেছে। ইন্ডিয়ান মরিচ দেশি নাই, অত আইতে বেশ কমাইলে এই জন্য দাম বেশি। মূলা ৪০ টাকা কেজি, তারপর ১৫০ টাকা কেজি, করলা ৫০ টাকা কেজি, পটল ৪০ টাকা কেজি, ৫০ টাকা কেজি। দাম বেড়েছে কাঁচামরিচের। পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় ও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ঈদের কারণে আমদানি হচ্ছে না, তাই দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। মহিবুল কাদের, মাই টিভি,
ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি জমে উঠেছে বিভিন্ন পাড়া মহল্লা সহ পুরান ঢাকার চকবাজারের ঈদ মেলা। প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ঈদ পরবর্তী এ মেলা চলে আসছে চকবাজারে। ঈদ মেলায় সকাল থেকে মধ্যরাত অবধি চলে কেনাবেচা। ক্রেতারা জানান, ঈদে নানা রকম মুখরোচক খাবার কিনে পরিবারের সকলের সাথে ভাগাভাগি করে খেতেই মেলায় আসেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। ঈদে প্রতি বছরই এক ভিন্ন রকমের উৎসব পালন করেন পুরান ঢাকাবাসী। চকবাজারের গলিতে গলিতে চলে বিভিন্ন মনোহরী দোকান সহ নানা খাবারের দোকানের বিশাল আয়োজন। সকাল থেকে হরেক রকমের দোকান সাজিয়ে বসলেও মেলা জমে ওঠে বিকেলের পর। কয়েক দশক ধরে চলা এ মেলাটি কেবল ২ ঈদের পর ৪ থেকে ৫ দিন ও মহরম মাসে একদিনের জন্য বসে। এই মেলাটা হচ্ছে প্রায় ৫০ বছরের উপরে আমাদের চকবাজার ঐতিহাসিক। মেলায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবার কিনতে ভিড় জমান ক্রেতারা। মনোহরি টাইপের খাবার দাবার এগুলো কিনতে এসেছে আজকে। প্রতি বছর মেলাতে না আসলেও হচ্ছে ওনার এখান থেকে এটা নিতে আসি, তো ভালোই লাগে। স্পেশাল টেস্ট এটা হলো ঢাকার আদি। ছোট্ট সোনামণিরাও মেলায় এসে পছন্দসই কেনাকাটা করে। এখানে খেলনা এবং মাছের বড় বিখ্যাত খেলনা কিনেছি। কিছুক্ষণ পর আমরা যদি টমটম পাই তাহলে আমার নানা ভাইয়ের জন্য আমি টমটম কিনবো। ঈদের ছুটিতে অল্প সময়ের জন্য আয়োজন হলেও বেচা বিক্রি বেশি হওয়ায় দোকানিদেরও আনন্দের শেষ নেই। ঐতিহ্যবাহী এই যে এক কথা মাছের বড়া, এই জন্য মানুষের চাহিদা বেশি। এখানে দোকানদারের মজা আছে, ব্যবসা খুব ভালো হয় এখানে। প্রতি বছর মেলার মধ্যে এখানে আসার বেশি, এখানে এলাকা আশেপাশে যারা আছে ওরা আমাদের এখান থেকে আসার কিনে। পাড়া থেকে মহল্লা সব জায়গায় ঈদের আমেজ বইছে। ঐতিহ্যবাহী এমন মেলা যুগ যুগ চলুক, এমনটাই চান আগতরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতে প্রিয়জন ও পরিবার নিয়ে ঘুরতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে আসছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটক আসেন বহরা রাবার ড্যাম এলাকায়। মাধবপুর প্রতিনিধি রাজীব দেবরায় রাজুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঈদের ছুটিতে প্রিয়জন ও পরিবার সঙ্গে নিয়ে ঘুরতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে আসছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিনে বুধবার থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটক আসেন বহরা রাবার ড্যাম এলাকায়। প্রিয়জনকে নিয়ে রাবার ড্যামের পানিতে নেমে গা ভেজানো, পানি নিয়ে উল্লাস করা, প্রিয়জনকে নিয়ে প্রিয় মুহূর্তগুলো ছবিতে ধারণ করা নিয়ে ব্যস্ত ছিল পর্যটকরা। তবে বাথরুম, বসার ব্যবস্থার মতো কিছু সুযোগ সুবিধা থাকলে ভালো হতো দাবি পর্যটকদের। আশেপাশে কোনো ধরনের গোসলখানা বা ওয়াশরুম নাই, যদি ওয়াশরুম থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। পর্যটকদের জন্য সব সুযোগ সুবিধা দিয়ে দিত। একটা টয়লেট নাই সরকারিভাবে, যদি একটা টয়লেটের ব্যবস্থা করে দিত, বসার একটা জায়গা করে দিত, তাহলে অনেক উপকার হতো আর কি রাবার ড্যামের জন্য। ঈদের কারণে রাবার ড্যামের দুপাশে গড়ে উঠেছে বেশ কিছু অস্থায়ী দোকান। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। পর্যটকদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল মাধবপুর থানা পুলিশ। উপযুক্ত নিরাপত্তা ও নাগরিক সুবিধাগুলো চালু হলে এখানে পর্যটকরা নিয়মিত হবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। এদিকে ঈদের পরপরই দরজায় কড়া নাড়ছে নতুন বছর। প্রতি বছরের মতো মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা তৈরি করেন পাখি, ট্যাপা পুতুল, সঙ্গে বর্ণিল রঙে রাঙিয়ে তোলেন বিভিন্ন ধরনের মুখোশ। এবারের শোভাযাত্রার মাধ্যমে সকল অন্ধকার মুছে দেওয়ার আহ্বান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে যে জীবনানন্দ দাশের একটা কবিতার থেকে লাইন নেওয়া হয়েছে, আমরা তো তিমির বিনাশী। এক ধরনের চাঞ্চল্যকর মৌলবাদী একপন্থী যারা ধর্মের উস্কানি দেওয়া হচ্ছে, সেই দিক থেকে একটা হচ্ছে যে তাদের প্রতি একটা অ্যাটেম্প নেওয়া। আমরা তো তিমির বিনাশী এমন প্রতিপাদ্যে এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকবে অন্ধকার মুছে দেবার আহ্বান। 1431 বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। হ্যাঁ, লোকবল একটু কম, বাট যে কজন আছে চেষ্টা করছি কাজ শেষ করার। চারুকলার সিনিয়র জুনিয়র শিক্ষক থেকে শুরু করে সবাই হচ্ছে যে এই সম্মিলিত এই কাজে অংশগ্রহণটা থাকে। এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে বাংলার লোকজ সংস্কৃতি আর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের আলোকবর্তিকা।
তিমির বিনাশ করতে হলে আমাদের তো অনেক রঙের দরকার। আমরা তো অন্ধকারটা কাটিয়ে অনেক রঙের সাথে খেলতে চাই। পেছনে যে পাখিটা দেখতে পাচ্ছেন, পাখিটার রং আমরা করব সাদা। আবার ওইদিকে যে চাকাটা আমরা করতেছি, আমাদের অনেকটা এগিয়ে যাওয়ার প্রত্যয় থেকে চাকা করা। এদিকে অবকাঠামো নির্মাণের কাজ প্রস্তুতির পাশাপাশি শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য তৈরিকৃত শিল্পকর্ম বিক্রি কার্যক্রম শিক্ষার্থীদের করে অনুপ্রাণিত। 1 মাস ধরে এই কর্মযজ্ঞ চলতেছে। আমরা বিভিন্ন রকম শিল্পকর্মগুলা তৈরি করে এগুলাকে বিক্রি করে কস্টিংটা সেটা বেয়ার করি। বাংলা বর্ষবরণ উদযাপনের আগের দিন পর্যন্ত চলবে এই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করে আজ থেকে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বিজু। ভোর থেকে খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদীর খবংপুরিয়া, চেঙ্গি ব্রিজ এলাকা ও বটতলী এলাকা সহ জেলার দিঘি নালার মাইনী নদীতে ফুল বিজুর আনুষ্ঠানিকতা ছিল। রং বেরঙের ফুল কলা পাতার ওপর রেখে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন নানা বয়সী হাজার হাজার চাকমা নরনারী ও শিশুরা। চাকমা সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় রীতি হলেও এখন বিজু যেন সার্বজনীন। ফুল বিজু উৎসব উপভোগে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত 1 সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে আবারও $20 বিলিয়ন ওপরে উঠেছে। গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $25.73 বিলিয়ন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদের আগে চাঙা ছিল রেমিটেন্স প্রবাহ, রপ্তানি আয়ও কিছুটা বেড়েছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে আবারও $20 বিলিয়ন উপর উঠেছে। গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $25.73 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত মাসের শেষ দিকে রিজার্ভ ছিল $2,481 কোটি, আর বিপিএম 6 ছিল $1,945 কোটি। চলতি মাসের 8 এপ্রিল গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $2,538 কোটি, আর বিপিএম 6 হয়েছে $2,010 কোটি। 2023-24 অর্থ বছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল $29.73 বিলিয়ন, আর বিপিএম 6 অনুযায়ী ছিল $23.37 বিলিয়ন। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। রেমিটেন্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তি পরিশোধ, বিদেশি কর্মীদের বেতন ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনা সহ বিভিন্ন খাতে যে ব্যয় হয় তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়, আর বেশি খরচ হলে রিজার্ভ কমে যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদের ছুটিতেও রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ছিল রোগীদের ভিড়ে ঠাসা। ঈদের দিন রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 82 জনকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত 25 জন। বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ বলে জানান চিকিৎসকরা। মহিবুল কাদেরের আরেকটি রিপোর্ট। সবাই যখন ঈদ আনন্দ উপভোগ করছেন প্রিয়জনদের সাথে, ঠিক তখনই রাজধানীর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি বিভাগের সামনে সারাক্ষণ এমনই রোগী ও তাদের স্বজনদের ভিড়। ঈদে এ সকল রোগীদের সবাই সড়ক দুর্ঘটনায় চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের ঈদ আনন্দ এখন কান্নায় পরিণত হয়েছে। খুশির দিনে আমাদের দুঃখ করা লাগছে। প্রাইভেট কারটা রং রোডে এসে, একটা অটো ছিল, ওইটা ওভারটেক করতে গিয়ে রং রোডে এসে ওদেরকে মেরে ওর পায়ের উপর দিয়ে ওর প্রাইভেটের চাকা চলে গেছে। আমি যে 2 ঘন্টা পরে যাই, সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া যাবে। এই তাড়াহুড়া করতে গিয়ে যেন ওই পরিবারের যেন দুর্বিষহ না নেমে এসে। ঈদে এ সকল রোগীদের সেবায় অভিভাবকের ভূমিকায় আছেন চিকিৎসকরা। তারা জানান, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণেই ঈদে এ সময় দুর্ঘটনার হার বেড়ে চলেছে। বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা হাই স্পিডে যে মোটরসাইকেলগুলো চালায় ফাঁকা রাস্তায়, এটা যেন কমে আসে, তাহলে এই লিম লসগুলো হতো না আর কি। ঈদের দিন এটা মানুষ ঘোরাফেরা করে মোটরসাইকেলে, দেখা যায় ঈদের দিনের দুর্ঘটনা মোটরসাইকেলের পরিমাণ বেশি। সবাই যখন ঈদ আনন্দে মাতোয়ারা, ঠিক এমন সময় হাসপাতালের বেডে এভাবেই সড়ক দুর্ঘটনায় কাতরাচ্ছেন এসব রোগীরা। ঈদ আনন্দ যাতে কারো ভাটা না পড়ে, সেক্ষেত্রে সড়কে এবং মহাসড়কে পরিবহন নিয়ে থাকতে হবে সচেতন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার বস্তিতে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে গেছে। বেলা 11টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। সকাল 11:30টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধের পাশে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পাশের দোকান থেকে আগুন ও ধোঁয়া দেখে স্থানীয়রা আগুন নেভাতে আসে। তবে মাদ্রাসা নাকি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত এ নিয়ে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। মসজিদের কেউ ছিল না, কিন্তু পাকঘর এখান থেকে আগুনটা চড়াইছে। তো আমি মসজিদের অনেকের ডাকছি, চাল মনে করেন যেদিকে আগুন লাগছে টিন সরাই পালাইছি, কিন্তু মসজিদে খুলতে পারছি না। তারপরে ওই দিক থেকে দৌড়ে গিয়ে মসজিদ যতক্ষণে খুলছে তখন আগুন সরাই গেছে। মসজিদের পূর্ব দক্ষিণ কোণ থেকে নাকি আগুনটা লাগছে। ওখানে প্লাস্টিক কার্টন এই বিভিন্ন দোকান আছে। আগুন হলো বেড়ার ওই পাশে দিয়া, কিন্তু ধোঁয়ার ভিতরে আমরা দম বন্ধ হয়ে আমরা ওদিকে যাইতে পারতেছি না। ছাত্ররা বাড়ি চলে গেছে, ছাত্রদের মাল সামানা, কিতাবপত্র, ব্যাডিংপত্র, তারপরে বোর্ডিংয়ের 80-90 জন গরিব এতিম মিসকিনেরা খানাপিনা খায়, তার চাউল ডাউল যা কিছু ছিল সব পুড়ে সাপ। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা খুব দ্রুতই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং 12:40 আমরা আগুনের নিয়ন্ত্রণ দিয়েছি। এর মধ্যে আমাদের হাজারীবাগ ফায়ার স্টেশন এখানে জয়েন করার পর তারা ফার্দার হেল্প চাওয়ার পরে আমরা পরবর্তীতে আরও হেডকোয়ার্টার সহ মোহাম্মদপুর এবং লালবাগ সহ 7টা ইউনিট এখানে কাজ করেছে। ততক্ষণে ভাঙ্গারির দোকান ও এতিমখানার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সর্বত্র যখন ঈদের আনন্দ বিরাজ করছিল তখন সর্বনাশা আগুন এতিম শিশুদের এই এতিমখানাকে পুড়ে ছাই করে দিল। পাশাপাশি ব্যাহত হলো শিক্ষা কার্যক্রম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। সকালে তিনি একথা জানান। 6 জনের মধ্যে 1 জনকে আইসিইউতে আর 2 জনকে এইচডিইউতে নেওয়া হয়েছে। ভাসানটেকের কালভার্জ রোডের 2য় তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজের এই ঘটনা ঘটে। ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালাতে গেলে লিকেজ সিলিন্ডারে জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। আহতরা সবাই একই পরিবারের সদস্য। লিক ছিল, হ্যাঁ, লিকের কারণে ভোর 4টার দিকে এই ঘটনাটা হয়েছে, বুঝছেন। আর ওরা এক পরিবারে 6 জন ছিল, হ্যাঁ, 6 জনই মানে খুবই গুরুতরভাবে আহত। নওগাঁর মান্দায় বাংলা মদ খেয়ে 3 বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই মান্দার উত্তরা কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদের দিন সন্ধ্যায় পাকুড়িয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করেন। এদের মধ্যে ওই 3 জন অসুস্থ হয়ে পড়ে। এরপর নিশাত ও শারিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন আর আশিক ঘটনাস্থলে মারা যায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বরগুনার আমতলীতে ছুরিকাঘাতে 1 জন নিহত হয়েছেন। নির্বাচনী প্রচারণায় ভোটারকে টাকা দেওয়ার সময় প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আমতলীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা সমর্থকদের নিয়ে ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হিরণ গাজী বাধা দিলে তাকে ছুরিকাঘাত করেন নয়ন মৃধার সমর্থকরা। ঘটনাস্থলেই হিরণ গাজী মারা যান। এ ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আমতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু সহ পুলিশের টিম অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল বাশার নয়ন সহ 5 জনকে আটক করেছে। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঈদের ছুটির 2য় দিনেও ঢাকা ছেড়েছেন মানুষ। কমলাপুর স্টেশনে সকাল থেকে যাত্রীদের চাপ, একই অবস্থা বাস টার্মিনালেও। ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানী ফাঁকা থাকায় ক্রেতাশূন্য বাজার। ক্রেতা সংকটের মধ্যেও নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি জমে উঠেছে বিভিন্ন পাড়া মহল্লার ঈদ মেলা। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের চাপ।
অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নববর্ষের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পাহাড় জেগেছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি উম্মে সাবিলা। ধন্যবাদ।